ডক্টর আব্দুল মহিন খান, যাকে বলে বিএনপির একটা কি মাথা, বিএনপির বড় নেতাদের মধ্যে তিনিও একজন। এবং সে যে একজন ডক্টরেট তার প্রমাণ তার কথোপকথনে। নিঃসন্দেহে তার মতো লোক যদি থাকে বিএনপিতে, তবে বিএনপি নিঃসন্দেহে আগানোর মতোই একটি দল। কিন্তু এত বড় একটি দলের প্রায় 80% কিন্তু মূর্খ। কিন্তু দেখেন, ডক্টর আব্দুল মহিন খান কি বলছিলেন, দেশের ভালো করতে চাইলে সবার আগে নিজেদের সংস্কার জরুরি। কিন্তু তার পাশাপাশি অন্যান্য নেতারা কি বলতেছে, আমির খসরু সাহেব কি বললো, আপনারা সংস্কার করার কে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতেছিলেন। তারপরে দেখেন একই কথার মতো কথার সুর মির্জা আব্বাস ভাই বলতেছে 9 মাসের কোনো সংস্কার করতে না পারায় জনগণের কাছে সরকারের ক্ষমা চাইয়া উচিত। তারপর দেন আহ সালাউদ্দিন সাহেব বলতেছে আমরা নাকি কোনো কোনো দেশের এজেন্ট, মানে তিনি এটা প্রমাণ করতে চাইতেছে যে আসলে উনি যে এজেন্ট। দেখেন, কিন্তু আব্দুল মহিন খান ডক্টরেট, তার এই কথোপকথন আমার কাছে নিঃসন্দেহে ভালো লেগেছে। কারণ কি জানেন, যে দলটা গত 17 বছরে একটা মিটিং করতে পারে নাই, ভালো করে মিছিল করতে পারে নাই, ভালো করে জনগণের কাছে যাইতে পারে নাই, ভোট চাইতে পারে নাই, ভোটার হরণ হয়েছে, ভোট থেকে বঞ্চিত হলো, যে দলটা এত এত পরিমাণ ছড়ায় ছিটাই গেল, তারা কিন্তু এখন উল্টাপাল্টা যখন কথা বলতেছে, ঠিক তখনই তিনি বলতেছিলেন যে দেশের স্বার্থে দেশের আগে নিজের দলটাকে আগে সংস্কার করা উচিত। এই যে একটা ডক্টরেট পার্সন আব্দুল মহিন খান, তার যে একটা শিক্ষার যে বিনাশ, যে তার মেধাচ্ছন্ন যে পরিবেশটা তিনি জাতির উদ্দেশ্যে প্রমাণ করে দিয়েছেন। নিঃসন্দেহে দলটা বড় দল, কিন্তু ওইদিকে ছাত্র দলের সভাপতি কি করলো, আলটিমেটাম দিচ্ছে। এইভাবে কিন্তু তারা আলটিমেটাম দিয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন এই কথাগুলা বলতে যাই, তখন আমি বিএনপির শত্রু হয়ে যাই, বিএনপির কাছে খারাপ হয়ে যায়, বিএনপিকে দেখতে পারি না। আরে ভাই, আপনার দলটা যদি আপনার কাছ থেকে সরে যায়, তো সেই ক্ষেত্রে জনগণ আপনাকে কিভাবে মূল্যায়ন করবে? জনগণ তো মূল্যায়ন করতে পারবে না। আপনার তো আপনার দলের মধ্যেই সীমাবদ্ধ নাই, আপনার তো আপনার দলটাকেই কন্ট্রোল করতে পারতেছেন না। তাহলে এত বড় দেশটার জনগণদেরকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? এই বিষয় নিয়ে আমরা কথা বলি মূলত, আর কিছু না। এখন আসেন যে আপনারা এই সমস্ত কথা বলার কারণ কি? কারণ আপনারা জানেন যে বর্তমানে এনসিপি, জামাত বা বিভিন্ন ইসলামী দলগুলো যদি ঐক্য হয়ে যায়, ঐক্যজোট হয়, তবে তারা নিঃসন্দেহে আপনাদেরকে হারিয়ে দিবে। আর সেই হারানোর ভয়ে আপনারা চাচ্ছেন দ্রুত নির্বাচন, দ্রুত দ্রুত সবকিছু। কিন্তু পরিপূর্ণ সংস্কার না হওয়া পর্যন্ত যদি নির্বাচন হয়, আলটিমেটলি লাভটা কার হবে জানেন? ওই যাকে আপনারা পাঠাই দিছেন, সুযোগ করে দিছেন যাওয়ার জন্য দিল্লিতে, তাদের লাভ হয়ে যাবে। এই সংস্কারের ন্যূনতম জ্ঞানটা আপনাদের ক্ষুধা সবকিছু থাকতে পারে, তবে পরিপূর্ণ সংস্কার আগে নিজের দলের মধ্যে করে আসতে হবে, তারপর আপনি দেশের সংস্কার সবকিছু। এইদিকে যখন মনে করেন ডক্টর ইউনূস দেশ সংস্কারের জন্য আগাচ্ছে, আপনারা কিন্তু চাইলে ওই সময়টাতে আপনাদের দলটাকে সংস্কার করতে পারতেন, তবেই কিন্তু আপনারা দেশটা কি সুন্দর একটা পরিবেশে আসতে পারতো। এখন দেখেন, ইশরাক সাহেবকে মাঠে নামাইলেন, সালাউদ্দিনকে মাঠে নামাইলেন, মির্জা আব্বাসকে মাঠে নামাইলেন, তারপরে বিভিন্ন যে নেতাকর্মীরা, দুদুকে মাঠে নামাইলেন, যে দুদু হোয়াটসঅ্যাপ করে নাকি বাসায় দিবে, এই সমস্ত নেতা নেতৃবৃন্দদেরকে মাঠে নামাইয়া একটা হাসির পাত্রতে পরিণত করলেন আপনারা। কিন্তু সত্য কথা কি জানেন, আপনারা যে বিষয়টা নিয়ে কথা বলেন, তখন আপনার কিছু গোলাম আছে যারা ইতিমধ্যে কমেন্টস বক্সে এসে বলবে যে বিশেষজ্ঞ বিষয় কথা কই। তো এখন তাদেরকে বলতে চাই যে একটা নিরক্ষর আপনারা কেন কিভাবে হইলেন? কারণ এই যে দলটা বড়, এটার মধ্যে না কোনো আছে ডিসিপ্লিন, না আছে মানে অন্য কোনো চেইন অফ কমান্ড তো দূরের কথা, কোনো কিছুই নাই। এখন এর সমস্ত ডক্টরেট করা যে আব্দুল মহিন খানের মতন ব্যক্তিরা আছেন, এটাই কিন্তু বিএনপির জন্য একটা সৌভাগ্যের বিষয়। কেন জানেন? কারণ এই ডক্টরেট গুলো আছে বলেই তাদের মাথায় কিছু আছে, তারা মেধা দিয়ে ব্রেন খরচ করে কিছু কথা বলে। কিন্তু যারা মনে করেন যে নাই কিছু, ওই যে রাকিবের মতন নেতাদেরকে সামনে বসায় রাখছে বলেন, দুদুর মতো নেতাদেরকে সামনে বসায় রাখছে বলেন, এই সমস্ত নেতাদের কারণে মূলত এই সমস্যায় সৃষ্টি হচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন